আসসালামু আলাইকুম। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লিখনতে মরিয়ম আক্তার জুথি। পর্ব সংখ্যা ৮। খানবাড়ির আঙিনায় আজ যেন নিস্তব্ধতার চাদরে বিছানো, প্রতিটি দেয়ালে যেন নিঃশব্দে কিছু বলছে। বাড়ির পরিস্থিতি নীরবতা এমনভাবে নেমে এসেছে যেন শব্দ সাহস হারিয়ে পালিয়ে এসে কোথাও। আর এই সব কিছুর মূল ঊর্ধ্ব হচ্ছে খানবাড়িতে এই প্রথমবার পুলিশ এসেছে, তাও বাড়ির ছেলেকে গ্রেপ্তার করতে। সবাই এটা দেখে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। পারবেন কিভাবে? বাড়ির বড় কর্তা সাফওয়ান খান নিজে পুলিশ নিয়ে এসেছেন, এখানে কার বা কী বলার থাকতে পারে? সবাই শুধু তাকিয়ে আছেন সাফওয়ান খান মূলত কী করতে চায় সেটা দেখার জন্য। আরিশ তখন বাবার ডাকে নিচে এসে সবার মতো অনেকটা অবাক হয়। পুলিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাফওয়ান খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ওনারা এখানে কি করছে? আমি ওনাদের নিয়ে এসেছি। কেন? তোমাকে তাদের হেফাজতে পাঠাতে। হোয়াট? আশ্চর্য হয়ে, না বোঝার মতো কিছু নেই। দিন দিন তোমার যে মানসিক ট্রমা, এটা সহ্যের সীমা বাইরে। তোমার কাজকর্ম দিনের পর দিন নিপীড়ন অসহনীয় হয়ে উঠছে, সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে আজকাল। উনি এটুকু বলে থেমে আবার বলে উঠলেন, তা আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি তুমি সেখানে কিছুদিন থাকবে। সেদিন তুমি স্বাভাবিক অবস্থায় ফিরবে, ওনারা তোমাকে সেদিন ছেড়ে দেবে। আব্বু, তুমি এসব কি বলছো? ভেবে বলছো? না ভেবে তো আমি তাদের বাড়িতে নিয়ে আসিনি, তাই না? অবশ্যই সবার ভালোর কথা চিন্তা করে এনেছি। ওনার কঠিন কণ্ঠে বলা কথা শুনে সানজিদা খানের চোখের পানি ছেড়ে দিয়ে আহাজারি কণ্ঠে বললেন, আপনি এসব কি করছেন? ছেলে ভুল করেছে মানলাম, তাই বলে বাড়ির ছেলেকে এখন পুলিশের হেফাজতে পাঠাতে চাচ্ছেন? দেখো, আমার মুখের ওপর কেউ কথা বলুক, এটা আমার কোনোদিনই পছন্দ ছিল না। আমি যেটা করি সেটা ভেবেচিন্তে করি। তাই বলে ওনাকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে সাফওয়ান খান হাত জাগিয়ে থামিয়ে দিয়ে বলেন, ওসি সাহেব, ওকে নিয়ে যান। ওসি সাহেব সাফওয়ান খানের কথায় ওনাদের কিছু লোক দিয়ে আরিশের সামনে গিয়ে ওর হাত ধরে হাঁটতে নিলে আরিশ হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, তুমি এটা ঠিক করছো না। ওনাদের বলো আমার হাত ছাড়তে। সাফওয়ান খান ছেলের কথা শুনলেন, তবে কোনো উত্তর করলেন না। অন্যদিকে মুখ করে তাকিয়ে রইলেন। ওনাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে আরিশ আবারও বলল, আব্বু প্লিজ, ওনাদের ছাড়তে বলো। আমি সত্যি আমার মৌকে অমনভাবে আঘাত করতে চাইনি। তুমি তো জানো আমি মৌকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তখন আয়ানু ওর বড় আব্বুর নিকট অসন্তুষ্ট গলায় বলল, বড় আব্বু, ভাইয়া হয়তো ভুল করেছে, তাই বলে ভাইকে এভাবে শাস্তি দিবে? ওনাদের ভাইকে ছেড়ে দিতে বলো প্লিজ বড় আব্বু। সাফওয়ান খান তখনও একই রকম অন্যদিকে তাকিয়ে রইলেন না, আয়ানের কথা পাত্তা দিল না। আরিশ ওর বাবাকে কিছু বলতে না দেখে পুলিশের দিকে ঘুরে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন আমার হাত। আমার মুখে এখন একলা রেখে কোথাও যাব না আমি। দেখুন, আপনি যাবেন নাকি আমরা আপনাকে জোর করে নিয়ে যাব? আরিশকে এক প্রকার জোর করে পুলিশরা নিয়ে যেতে নিলে আরিশ ওর বাবার দিকে তাকিয়ে রক্ত আভা চোখ করে বলল, আজ তুমি যা করলে একদমই ঠিক করোনি আব্বু। আমাকে প্লিজ ওনাদের সাথে যেতে দিও না। আমার অনুপস্থিতিতে রাদীপ আমার বউয়ের কাছে যাবে, হেসে হেসে কথা বলবে। আব্বু, এটা আমি মানতে পারবো না। পুলিশরা আরিশকে জোর করেই খানবাড়ি থেকে নিয়ে যায়। সাফওয়ান খান আরিশের কোনো কথাই গুরুত্ব দিলেন না, বরং আরিশকে নিয়ে যেতে উনিও ওনার রুমে চলে যান। পরপর কেটে গেছে 2 দিন। জুথি এখন মোটামুটি বেশ সুস্থ। পেটের কাটার জায়গাটা অনেকটা শুকিয়েছে, হাতের পোড়া স্থানটা অনেক টেনে গেছে। তবে এই 2 দিনে বদলে গেছে বাড়ির অনেক সিচুয়েশন। সানজিদা খান স্বামীর সাথে 2 দিন হয় মুখ ভার করে থাকেন। সাফওয়ান খান নিজেও কিছুটা ক্ষুণ্ণ। উনি পরিস্থিতি সামাল দিতেই এমনটা করেছেন। তার উপর থানা থেকে কল এসেছে পরপর। আরিশ এই 2 দিনে থানায় বসে পানি ছাড়া কিছুই মুখে দেয়নি। তাছাড়া আরিশকে রুমে রাখা হয়েছে, সেখানে কোনো পুলিশকে ঢুকতে দিচ্ছে না। বারবার পাগলামিটা বেশি করে যাচ্ছে, তাই বাধ্য হয়ে ওসি সাহেব সাফওয়ান খানকে ওর কথা জানাতে উনি আরিশকে ছেড়ে দিতে বলেন। ওসি সাহেব ওকে ছেড়ে দিতে বললে সাথে সাথে উনি ওকে ছেড়ে দেয়। আরিশ থানা থেকে সোজা বাড়িতে আসে। কারোর সাথে কোনো রকম কথা না বলে ওর রুমে গিয়ে দরজা ভিতর থেকে ঠাস করে বন্ধ করে দেয়।
আরিশের আসার খবর পেয়ে রামু ছুটে এসে ওর কাছে, কিন্তু আরিশ দরজা খোলেনি। একটা সময় যেতে আরিশ দরজা খুলে প্রয়োজনীয় জামাকাপড় প্যাক করে খান বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে সাফওয়ান খান, আয়ান, সানজিদা খান, লিমা খান, মেহজাবিন খান, মোমেনা খান, রাদীপ বাদে ভাই বোন সবাই আরিশকে বাধা দিয়ে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, কিন্তু আরিশ কারো কথার উত্তর করল না। নিজের মতো করে খানবাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলল, যেই বাড়ির ছেলেকে তার নিজের পিতা পুলিশের আয়ত্তে পাঠায় সেই বাড়িতে আমি থাকবো না, আর না কোনোদিন এ বাড়িতে ফিরবো। আর আমাকে বাধা দেওয়ার চেষ্টা তোমরা কেউ করবে না, কারণ আমি যা বলি সেটা করি। আরিশের মেজো চাচা মাহমুদ খান, সেজো চাচা সাইফুল খান ওকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারো কোনো কথায় বাধা না মেনে নিজের মতো করে রাগ দেখিয়ে চলে যায়। এতে বেশ খুশি হয়েছিল রাদীপ, কারণ সেটা বোঝা গিয়েছিল তার কোনো ভাবান্তর ছিল না। সানজিদা খান রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় ছেলেকে চলে যেতে দেখে। সাফওয়ান খানও কম চেষ্টা করেন আরিশকে আটকানোর, কিন্তু আরিশ বাড়ি ছেড়ে যাওয়াতে সবাইকে বলে গেল ওনাকে বলে যায়নি। আন্নাজ জুথিকে দেখে গেছে। সাফওয়ান খান নিজ স্ত্রীকে বোঝান ছেলে রাগ কমলে বাড়ি ফিরে আসবে, হয়তো এখন রাগ করে কোনো বন্ধুর বাড়ি গেছে। স্বামী স্ত্রীর কথায় কিছুটা হলেও মনকে বুঝান ছেলে বাড়ি ফিরবে। দিনের পর দিন কেটে মাস হয়ে যায়, খান বাড়িতে ফিরেনি আরিশ। সাফওয়ান খান খোঁজ নিয়ে জানতে পারেন ছেলে দেশে নেই, সুইজারল্যান্ড গেছে। তাছাড়া আরিশ ইউনিভার্সিটি অফ জেনেভাতে ইংরেজি সাবজেক্টের পাশাপাশি পলিটিক্স সায়েন্স সাবজেক্টে রাজনীতির তত্ত্ব বিষয়ে ছোটকাল থেকে অভিজ্ঞতা থাকার পাশাপাশি তার ভার্সিটির ইংলিশ সাবজেক্ট IELTS-এ 7.7 পায়, তাই সে এই দুই ইংলিশ পলিটিক্স সায়েন্স সাবজেক্টে স্কলারশিপ পেয়েছিল। তাছাড়া তার সুইজারল্যান্ডের ভিসা ছিল, তাই খুব সহজেই সে সুইজারল্যান্ডে চলে যায়। সাফওয়ান খান অনেক চেষ্টা করেছিল ছেলের সাথে যোগাযোগ করার, কিন্তু বরাবর উনি ব্যর্থ। ছেলের সুইজারল্যান্ড যাওয়ার খবর শুনে সানজিদা খান প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এই যে কথায় আছে না, যার যাই সে বোঝে, আর তার সকল দোষ গিয়ে পড়ল জুথির কপালে। সে সানজিদা খান জুথিকে অনেক ভালোবাসতেন। ছেলে চলে যাওয়াতে জুথির উপর কেমন মন উঠে গেল ওনার, কেমন সব বিষয়ে কিছু হলে খিটখিট করতো। পাশাপাশি ওর মাও খিটখিট করতো, যেমন টুকটাক কাজ থেকে শুরু করে সব ওর ওপর পড়তো। ওই যে পেয়ে বসলে চেপে ধরে, হয়তো পরিস্থিতির জন্য নয়তো অন্য কোনো কারণে। আরিশ চলে যাওয়ার প্রায় 2 মাস পরে রাদীপও অ্যাকাউন্টিং সাবজেক্টে সুইজারল্যান্ডে স্কলারশিপ পায়। এতে বাড়ির সবাই বেশ অবাক হয়েছিল, কারণ রাদীপ কোনো স্কলারশিপ পাওয়ার ওয়ে নেই। তবুও যখন স্কলারশিপ পায় বাড়ির সবাই বেশ খুশি হয়েছিল। সবাই আগ্রহ নিয়ে রাদীপকে সুইজারল্যান্ডের অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়তে পাঠায়। রাদীপ ও পরিবারের কথা মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাইরে পড়তে যায়। সে দুই ভাই আবারও এক স্থানে স্থাপিত হয়েছে, কিন্তু তাদের দুজনের গন্তব্য আলাদা। দুজনই একই স্থানে থাকলেও দুজন দুই জায়গায়, যেন কারো ছায়া কারো পছন্দ না। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে পাশে থাকবেন, আর কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।